আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের পঞ্চম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সন্ধ্যার দিকে রান্নাঘরে নুডলস রান্না করছিলাম। তখন রিনি এসে বলে, আমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে দাও। আমি বললাম, নুডলস রান্না করা শেষ হলে তোমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে দেব। আমার কথাটা শুনে রিনি রেগে গিয়ে বলে, তোমার সাহস তো কম না, আমার মুখের উপর কথা বলো। সামান্য একটা কফি বানিয়ে দিলে কি এমন হয়ে যাবে? যেভাবে কথা বলছো মনে হচ্ছে দিমাগে পা মাটিতে পড়ছে না। বিয়ে তো করেছো একটা বিবাহিত পুরুষকে, তাও আবার 2 বাচ্চার বাবা। তবে আমি এটা ভেবে পাচ্ছি না তোমার মা বাবা এমন ছেলের কাছে কিভাবে বিয়ে দিল। আমার মনে হয় নিশ্চয়ই গরিব ঘরের মেয়ে তুমি, তাই এমন ছেলের কাছে তোমাকে বিয়ে দিয়েছে। বিবাহিত পুরুষকে বিয়ে করে যেভাবে কথা বলো, না জানি অবিবাহিত ছেলেকে বিয়ে করলে কি করতে। তখন তো মনে হয় পাখা গজাতো। দেখো, তোমার সাথে ফালতু কথা বলার সময় আমার নেই। নুডলস পরে রান্না করো, আগে আমার কাজ করো। কফিটা বানিয়ে আমার রুমে নিয়ে আসো। এদিকে আমি তো হতভ্রম হয়ে তাকিয়ে আছি ওর দিকে। বিষয়ে অবাক হতেও যেন ভুলে গেছি। মেয়েটি আমাকে এতগুলো কথা কেন বলল? কিসের ভিত্তিতে কথাগুলো বলেছে ও? আর আমি কেনই বা ওর কথার উত্তর দিতে পারছি না? ও হয়তো নিজেও জানে না কাকে ও কি বলছে। আসলে আমি কে, আমার পরিচয় কি, আমি কার মেয়ে, আর আমার স্বামীই বা কে, সেটা সময় হলেই টের পাবে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিনি আবার বলে, কি হলো, এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? আমার কথা কি কানে যায়নি? এবার আমি বললাম, শোনো রিনি, তুমি যেমন এই বাড়ির বউ, তেমন আমিও এই বাড়ির বউ। আমি তোমার চাকরানি না যে যখন তখন এসে আমাকে হুকুম করবে। আমার কথা শুনে রিনি কিছু বলতে যাবে, এমন সময় শাশুড়ি মা এসে বলে, সামান্য কফিই তো চেয়েছে, তাতে এত আপত্তি করার কি আছে? মায়ের কথাটা শুনে আমি বেশ অবাক হলাম। আসলে কথাটা কেমন যেন লাগলো, কারণ মা অন্যায় কিছু মেনে নেয় না। মায়ের কথা শুনে রিনির মুখে হাসি ফুটে উঠল, কিন্তু সে হাসি চিরস্থায়ী হলো না। মা আবার বলে, ছোট বউ, তুমি নুডলস রান্না করো, আর ইভা তোমাকে কফি বানিয়ে দিচ্ছে। এবার বুঝতে পারলাম মা তখন ওই কথা কেন বলল। মায়ের কথা শুনে এবার আমার মুখে হাসি ফুটলো, কিন্তু রিনির মুখ কালো হয়ে গেল। রিনি বলে, কি, আমি নুডলস রান্না করব? মা বলে, হ্যাঁ রান্না করবে, তাতে কি হয়েছে? শোনো ছোট বউ, 20 বছর বয়সে এই বাড়িতে বউ হয়ে এসেছি। বিয়ের 1 বছরের মাথায় ফাহিমের জন্ম হয়, তার 5 বছর পরে রিফাতের জন্ম হয়। বিয়ের 10 বছর পর্যন্ত আমার শাশুড়ি মাকে পাই। সেই 10 বছরের শাশুড়ি মাকে একদিনের জন্য বুঝে উঠতে পারিনি সে আমার শাশুড়ি মা ছিল নাকি আমার নিজের মা ছিল। আমি যেমন তাকে মায়ের জায়গায় রেখেছি, সেও আমাকে তেমন নিজের মেয়ের মতো ভালোবাসতো। কাজে ভুল হলে হেসে বলতো, পরের বার ঠিক হবে, আমি তোমাকে শিখিয়ে দেব। আর তুমি এই বাড়িতে বউ হয়ে প্রথম দিন এসেই আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছো। হ্যাঁ, মেনে নিলাম তুমি বিদেশে থেকেছ, তাই বলি কি ভদ্রতা বলতে কিছু থাকবে না? শাশুড়ি মায়ের কথা শুনে খুব ভালো লাগলো। সে যেমন ভাগ্য করে শাশুড়ি পেয়েছে, তেমন আমিও ভাগ্য করে তার মতো মা পেয়েছি। রিনি মায়ের কথা শুনে বলে, মা, আপনাদের পুরনো দিনের কথা বলে এখন কি লাভ? আজকাল এরকম হয় না। আমি আর রিফাত ঠিক করেছি আমাদের সব কাজ শেষ করে বিদেশে চলে যাব। আর কখনো দেশে আসার প্রশ্নই আসে না। মা বলে, আচ্ছা বেশ, তবে আর কতদিন দেশে আছো? রিনি কিছু বলতে যাবে, তার আগেই রিফাত অনেকগুলো খাবারের প্যাকেট ডাইনিং টেবিলের উপর রাখতে রাখতে বলে, মা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। মা বলে, দাঁড়া, এত তাড়াহুড়ো কিসের? ইভা, তুমি যাও তো, ফাহিমকে ডেকে নিয়ে আসো। আমি বললাম, হ্যাঁ মা, যাচ্ছি। মায়ের কথা মতো আমি ফাহিমকে ডাকতে রুমে চলে আসি। এসে দেখি 2 মেয়েকে বুকের উপর রেখে ফাহিম ঘুমোচ্ছে। আমি মাইশাকে কোলে নিতেই ফাহিম চোখ মেলে তাকিয়ে বলে, কি হলো এটা? আমার মেয়ের ঘুম ভেঙে গেল যে। আমি বললাম, সন্ধ্যাবেলা এখন কিসের ঘুম? হ্যাঁ, এখন উঠুন তো। ফাহিম বলে, সপ্তাহে একদিন আমার মেয়েদের সাথে সময় কাটাতে পারি, তুমি কি সেটাও হতে দেবে না? আমি বললাম, পরিবারের সবাইকেও সময় দিতে হয়, এবার চলুন তো, মা ডাকছে। ফাহিম বলে, কেন, আবার কি হয়েছে? আমি বললাম, আমি কি করে জানবো? ফাহিম বলে, হ্যাঁ তাও তো ঠিক, আচ্ছা চলো গিয়ে দেখি কি হয়েছে। এই বলে ফাহিম মাহিরাকে কোলে নিল, আর আমি মাইশাকে কোলে নিয়ে ডাইনিং রুমে গেলাম। মাইশাকে মায়ের কোলে দিয়ে সবার জন্য নুডলস আর রিনির জন্য কফি এনে টেবিলের উপর রাখলাম। রিনি কফি হাতে নিয়ে রুমের দিকে চলে যাচ্ছে দেখে মা বলে, আমার কথা শুনে তারপর যেখানে খুশি সেখানে যাও। মায়ের কথা শুনে রিনি দাঁড়িয়ে গেল। রিফাত বলে, ভাইয়া তো এসেছে, এখন বলো তোমার কি কথা আছে? মা বলে, হ্যাঁ বলছি। এই বলে মা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জোরে একটা নিঃশ্বাস ফেলে বলে, তোরা দেশে কতদিন থাকবি আমাকে বল, কারণ সেই অনুযায়ী আমাকে কাগজপত্র তৈরি করতে হবে। ফাহিম বলে, ওরা কতদিন থাকবে সেটা জেনে কিসে কাগজপত্র তৈরি করবে? দেখো মা, আমাদের ভাইদের মধ্যে কোনো ভাগ হোক সেটা আমি চাই না। মা বলে, তুই চুপ কর, আমার সিদ্ধান্ত জানানোর জন্য তোকে ডেকেছি, তোর মতামত জানার জন্য না।
রিনি বলে, মা তো ভালো কথা বলেছে। আমাদের ভাগে যতটা সম্পত্তি পাবো সেগুলো বিক্রি করে বিদেশে যেতে পারলে খুব ভালো হবে। আমরাও সুখে শান্তিতে সংসার করতে পারবো। রিনির কথা শুনে মা রেগে যায়। মা গম্ভীর সুরে বলে, আমি তো একবারও বলিনি যে আমি সম্পত্তি ভাগ করে দেব। তাহলে এখানে সম্পত্তি নিয়ে কথা হচ্ছে কেন? রিফাত বলে, সম্পত্তি ভাগ করবে না কেন? আমরা দেশে যতদিন আছি ততদিনের মধ্যে তাড়াতাড়ি আমার ভাগ বুঝে নিতে চাই। মা এর কোনো প্রতিবাদ না করে বলে, আচ্ছা ঠিক আছে, তোর ভাগ তোকে বুঝিয়ে দেব। কিন্তু হ্যাঁ, আমার বাবার দেওয়া যে বাড়ি আর জমি আছে সেটা পাবে যে বৌমা আমাকে মায়ের মতো ভালোবাসবে, এমনকি এই বাড়ির যোগ্য বউ হবে, তাকে দেব। রিফাত বলে, মা এটা আবার কেমন কথা বললে? যার যার ভাগ তাকে দিয়ে দিলেই তো হয়। রিনি বলে, আপনার বাড়ির যোগ্য বউ তো ইভা আপু হবে, কারণ উনি তো সব কাজ করতে পারে, আপনাকে নিজের মায়ের মতো ভালোবাসে, এমনকি আপনার মনের মতো। কাজে এখন ওনারই তো সুবিধা হলো, যাতে সব সম্পত্তি উনি পেয়ে যায়, তাই আপনি এ কথা বলছেন। রেনির কথা শুনে ফাহিম খুব রেগে যায়। ফাহিম মাকে বলে, দেখেছো মা, সম্পত্তির ভাগ করতে গিয়ে ইভাকে অপমান করার সুযোগই বেশি পেয়েছে। মা বলে, আহা বাপু, তোরা চুপ কর তো, নিজেদের মধ্যে ঝামেলা করিস না। আমি যা বলেছি সে কথা নড়চড় হবে না। মায়ের শেষ কথা শুনে রিনি আর রিফাত কোনো কথা না বলে রুমে চলে গেল। মা মাহিরা মাইশাকে নিয়ে তার রুমে চলে গেল। আমি আর ফাহিম চেয়ারে বসে আছি। আমি মনে মনে ভাবছি, এই সংসারে কয়েকদিনে এসে পুরো সংসারের দায়িত্ব নেওয়া বা সম্পত্তি ভাগ হওয়া এসব আমি চাইনি। আবার মায়ের কাছে এক ছেলের বউ ভালো হয়ে থাকবে, আরেক ছেলের বউ খারাপ হয়ে থাকবে, এই ব্যাপারটা একদম ভালো লাগছে না। আমাদের পরিবারের সাথে কিছুদিন ঋণী থাকলে আমার মনে হয় ও সবার সাথে মানিয়ে নিতে পারবে। ওকে কিছু দিনের সময় দেওয়া উচিত। চিন্তা ভঙ্গ হলো ফাহিমের কথা শুনে। ফাহিম বলে, এই এত কি ভাবছো? এতক্ষণ আমি ভাবনার জগতে হারিয়ে গিয়েছিলাম। ফাহিমের কথায় হুঁশ ফিরে। আমি বললাম, কই না, কিছু না তো। ফাহিম বলে, কতদিন হলো ছাদে গিয়ে চাঁদের আলো উপভোগ করি না, তুমি যাবে আমার সাথে? আমি বললাম, যাব, আপনি একটু বসুন, আমি 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসছি। এই বলে আমি রান্নাঘরে গিয়ে 2 কাপ কফি বানিয়ে ছাদে চলে এলাম। দুজন ছাদের রেলিং ধরে পাশাপাশি দাঁড়িয়ে দুজন কফি খাচ্ছি। ছাদে ফুরফুরে বাতাস, চাঁদের আলো খুব ভালো লাগছে। চাঁদের আলোয় চারিদিক কানায় কানায় ভরে গেছে। খুবই মনোরম পরিবেশ, আমার কাছে খুব ভালো লাগছে। তবে আরো ভালো লাগতো যদি ফাহিমের কাঁধে মাথা রেখে চাঁদের আলো উপভোগ করতে পারতাম, কিন্তু সেটা কোনোদিনও হবার না। বহুদিন পরে সুন্দর একটা প্রকৃতির মাঝে আছি। সারাদিনের সংসারের কাজে ভুলে যাই যে আমার আলাদা করে ভালো লাগার কথার। এদিকে দুজনেই নীরবে দাঁড়িয়েছিলাম। হঠাৎ নীরবতা ভেঙে ফাহিম বলে, জানো, ছাদে আসতে ঈশা খুব ভালোবাসতো, তবে আমার কিন্তু ছাদে আসতে একটু ভালো লাগতো না। কিন্তু ঈশা জোর করে নিয়ে আসতো। তারপর আর কি, ওকে সঙ্গ দিতে দিতে আমারও অভ্যাসে পরিণত হয়েছে ছাদে আসা। এই ছাদে দুজন পাশাপাশি বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছি। কত স্মৃতি জুড়ে আছে এই ছাদ নিয়ে, কত কত রোমান্টিক মুহূর্ত কাটিয়েছি ওকে নিয়ে। কিন্তু ও কি করলো? আমাকে ছেড়ে চলে গেল। এই সব কথা মনে হলে কষ্টে বুকের ভেতরটা ভরে ওঠে। উনি একটানা কথা বলে যাচ্ছে, কিন্তু আমি কোনো কথা না বলে চুপচাপ শুনে যাচ্ছি। আমাকে চুপচাপ দেখে ফাহিম বলে, এই কি ব্যাপার বলো তো? সেই কখন থেকে আমি একা একা বকবক করে যাচ্ছি, কিন্তু তুমি কিছু বলছো না যে? আমি বললাম, কি বলবো আমি? ফাহিম বলে, কেন, তোমার কি কিছু বলার নেই? আমি একটা জোরে নিঃশ্বাস ফেলে বললাম, সত্যি বলতে এই ছাদে আসা নিয়ে আমার তেমন কোনো রোমান্টিক মুহূর্ত নেই, যেমন আপনার আছে। তবে হ্যাঁ, আমিও ছাদে আসতে খুব ভালোবাসি, আমার ভালো লাগে। যতবার ছাদে এসেছি বলতে গেলে আমি একাই এসেছি, তাই আমার ছাদ নিয়ে কোনো রোমান্টিক মুহূর্ত থাকার কথা না। তবে এই প্রথম আপনার সাথে এসেছি। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার সাথে ছাদে এসে আমার কেমন ফিল হচ্ছে, তাহলে আমি এক কথাই বলবো, কোনো কিছুই ফিল হচ্ছে না। কেন জানেন? কারণ আপনার ধ্যানে জ্ঞানে সবটা জুড়ে শুধু একজনই আছে, আর সে হলো ঈশা আপু। আমি তো ব্যাস একটু সঙ্গ দিতে এসেছি আপনাকে, তাই এখানে রোমান্টিক কিছু থাকার কথা না। আচ্ছা বাদ দিন তো ওসব কথা, আপনি বলুন না, আমি শুনছি। ফাহিম বলে, একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ বলুন। ফাহিম বলে, ঈশার কথা বললে তোমার খুব খারাপ লাগে তাই না? আমি বললাম, এমা, এটা আবার কেমন ধরনের কথা? ঈশা আপুর কথা শুনলে আমার কেন খারাপ লাগবে? ফাহিম বলে, সত্যিই কি তোমার খারাপ লাগে না? আমি বললাম, না, আর কেনই বা লাগবে বলুন তো? যে মানুষটা আমাদের মাঝে বেঁচে নেই তার কথা শুনে খারাপ লাগার প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, তার কথা শুনলে আমার খুব হিংসা হয়। আমার কথা শুনে ফাহিম ভ্রু কুঁচকে বলে, কেন হিংসা হয় কেন? আমি বললাম, কেনই বা হবে না বলুন তো? দেখুন না, তার ভাগ্য কত ভালো, আপনার মতো একজন সৎ মানুষের স্ত্রী হতে পেরেছে, আপনার ভালোবাসা পেয়েছে। তার ভাগ্যটা এতটাই ভালো যে সে বেঁচে থাকতেও ওনার ভালোবাসার ভাগ কেউ নিতে পারেনি, উনি মরে যাওয়ার পরেও ওনার ভালোবাসার ভাগ কেউ নিতে পারেনি।
জীবিত থাকতে যেমন ওনার ভালোবাসা অটল ছিল, আর মরে যাওয়ার পরেও ওনার ভালোবাসা অটলই আছে। কি ভাগ্য তার, আপনার মতো সত্যিকারের ভালোবাসার মানুষ পেয়েছে। আর আমাকে দেখুন না, আমার কি ভাগ্য। যাই হোক, ছাড়ুন তো এসব, অন্য কথা বলুন। আসলে আমি আর কোনো কথা বলতে পারছিলাম না, কান্নায় গলা বুজে আসছে। তাই কথা শেষ করে অন্যদিকে ফিরে গেলাম, যাতে আমার চোখের পানি ফাহিমের চোখে না পড়ে। এদিকে আমার কথা শুনে ফাহিম ধন্দে পড়ে গেল। আমার কথার জবাবে কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না, তাই চুপচাপ মাথা নিচু করে আমার পাশে দাঁড়িয়ে রইল। অবশেষে ফাহিম বলে, রাত অনেক হয়েছে, চলো নিচে। ওনার কথা শুনে আমি ওনার আগে আগে চলতে লাগলাম। তারপর দুজন একসাথে নিচে নেমে আমি মায়ের রুমে চলে গেলাম, কারণ মেয়ে দুটো মায়ের কাছে। গিয়ে দেখি ওরা এখনো ঘুমায়নি। মা বলে, তুমি এসেছো, দেখো না ওরা এখনো ঘুমায়নি। আমি বললাম, আমাকে দেন, আমি ওদের ঘুম পাড়িয়ে দিচ্ছি। এই বলে ওদের নিয়ে রুমে চলে এলাম। বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে ডাইনিং রুমে গিয়ে তো আমি অবাক। এটা আমি কি দেখছি, নিজের চোখে যেন বিশ্বাস করাতে পারছি না। সন্ধ্যার দিকে মায়ের কথাগুলো মনে হয় কাজ করে গেছে। আসলে আমি ডাইনিং রুমে এসে দেখি রেনি খানা গরম করে টেবিলে সাজিয়ে সবার জন্য প্লেটে প্লেটে খাবার বেড়ে রাখছে। যে মেয়ে এক গ্লাস পানি গড়িয়ে খায় না, সে আজ কাজ করছে। ভাবতেই কেমন যেন ভালো লাগছে। তবে আরো বেশি ভালো লাগতো যদি সে সবাইকে ভালোবেসে এমনটা করতো। কিন্তু সে যা করছে সম্পত্তির লোভে করছে, কাউকে ভালোবেসে নয়। যাই হোক, আমি একে একে সবাইকে ডেকে নিয়ে আসলাম খাওয়ার জন্য। তারপর সবাই একসাথে খেতে বসলাম। আজ আমি না, রিনি সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। এক সময় সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। রিনি সবকিছু পরিষ্কার করে রুমে চলে গেল, আমাকে কোনো কাজ করতেই দিল না। তাই আমি বাচ্চাদের জন্য দুধ গরম করে ফিটারে ভরে রুমে চলে গেলাম। এরপর টাওয়াল দিয়ে ফিটারগুলোকে পেঁচিয়ে মাথার কাছে রেখে শুয়ে পড়লাম। এদিকে ফাহিম রুমে এসেই ঘুমিয়ে পড়েছে। নানান কথা ভাবতে ভাবতে একসময় আমিও ঘুমিয়ে পড়লাম। এরপর ভোর 5টা বাজে ঘুম থেকে উঠেছি। তারপর ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে উঠে একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম হলো না। তাই বিছানা ছেড়ে উঠে ড্রয়িং রুমে চলে গেলাম। তখন সকাল 6টা বাজে। হঠাৎ আমার নজরে এলো ড্রয়িং রুমের বারান্দায় দাঁড়িয়ে রিনি কার সাথে যেন ফোনে কথা বলছে। ব্যাপারটা দেখে খুব অবাকই হলাম, কারণ ও এমন ভাবে কথা বলছে যাতে কেউ না দেখে না শোনে, আর কেমন যেন বিচলিতভাবে এদিক ওদিক তাকাচ্ছে। আমার কাছে কেমন যেন সন্দেহ হলো, আবার কৌতূহলও হচ্ছে শোনার জন্য। তাই আমি ধীরে ধীরে এমন ভাবে ওর পিছনে গিয়ে দাঁড়ালাম যাতে ও টের না পায়। ওর কথা শুনে এটা বুঝলাম ও বাইরে খাবার অর্ডার করছে। আমার প্রশ্ন হলো, কিন্তু কেন? সত্যিই কি রিনি রান্না করতে পারে না? যদি না পারে তাহলে আমাকে বলতো, আমি সবটা করে দিতাম। মনে মনে এসব ভাবছি। এদিকে রিনি কথা শেষ করে ফোন কেটে পেছন ঘুরে তাকাতেই আমাকে দেখে চমকে ওঠে। আসলে ও সত্যিই টের পায়নি আমি ওর পেছনে দাঁড়িয়ে আছি। রিনি মনে মনে বলে, ইভা আপু কিছু শুনে ফেলেনি তো? যদি শুনে ফেলে তাহলে তো সর্বনাশ। ভাবনা থেকে বেরিয়ে রিনি আমতা আমতা করে বলে, ইভা আপু, তুমি এখানে? আমি বললাম, আমি কেন এখানে সেটা না হয় পরে বলছি, তার আগে তুমি বলো, তুমি এখানে দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলছো? আমার কথা শুনে রিনি ঘাবড়ে যায়। রিনি বলে, কই, কারোর সাথে না তো। আমি বললাম, লুকিয়ে লাভ নেই, আমি সব শুনেছি। রিনি বলে, তেমন কিছু না, ওই আর কি। আমি বললাম, দেখো রিনি, তুমি যে সকালের ব্রেকফাস্ট অর্ডার করেছো সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু কেন? তুমি যদি রান্না করতে না পারো তাহলে আমাকে বলতে, আমি রান্না করে দিতাম। কেন শুধু শুধু বাইরে থেকে খাবার অর্ডার করতে গেলে? একটা কথা কি জানো, শ্বশুর বাড়িতে কেউ কিছু শিখে আসতে হয় না, শ্বশুর বাড়িতে এসেও সবকিছু শেখা যায়। এই যে তুমি আমাকে দেখছো, আমিও তো তোমার মতোই ছিলাম, কিছুই জানতাম না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে সবকিছু শিখে নিয়েছি। আমার মনে হয় তুমিও যদি চেষ্টা করো তাহলে পারবে। আরেকটা কথা, এই বাড়ির মানুষগুলো কিন্তু অনেক ভালো, বিশেষ করে আমার শাশুড়ি মা। উনি একটু রাগী হলেও মনের দিক দিয়ে অনেক ভালো। আর হ্যাঁ, এই বাড়ির মানুষগুলোর জন্য যা করবে ভালোবেসে মন থেকে করবে, তাহলে দেখবে সবাই তোমাকে কিভাবে আপন করে নেয়। এই বলে আমি রুমে চলে এলাম। ফাহিম তখনও ঘুমোচ্ছে, আজ অফিস ছুটি, তাই আমিও ডাকলাম না। 8:30টার দিকে একে একে সবাই ডাইনিং টেবিলে জড়ো হলো। রিনি সবাইকে নাস্তা বেড়ে দিচ্ছে। কেউ কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। খেয়ে দিয়ে যে যার রুমে চলে গেল। আমি আর রিনি সব পরিষ্কার করে দুপুরের রান্নার আয়োজন করতে লাগলাম। রিনিও আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। একসময় দুপুরের খাবার রেডি হয়ে গেল। ফাহিম আর রিফাত মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে এসে খাবার টেবিলে হাজির হলো। মা মাহিরা আর মাইশাকে ঘুম পাড়িয়ে খাবার টেবিলে আসে। আমি আর রিনি ফ্রেশ হয়ে এসে সবাইকে খাবার বেড়ে দিয়ে আমরা দুজনে বসে পড়লাম খেতে।
খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল রেস্ট করতে। আমি মনে মনে ভেবে নিলাম রিনি মনে হয় নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করছে, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। বিকেলের দিকে সবার জন্য নাস্তা বানিয়ে ড্রয়িং রুমের টি টেবিলের উপর সাজিয়ে রেখেছি। আসলে এই সময়টা সবাই নাস্তা খেতে খেতে টিভি দেখবে আর এনজয় করবে। একে একে সবাই নাস্তা খেতে ড্রয়িং রুমে হাজির হলো। সেই ফাঁকে আমি রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম। সবাই একসাথে বসে নাস্তা করছে আর গল্প করছে, সাথে আমি আর রিনিও ছিলাম। আমি সবে মাত্র নাস্তার প্লেট হাতে নিয়ে একটি পাকোড়া মুখে দিতে যাব, তখনই রিনি বলে, এই ইভা আপু, আমার জন্য 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসো তো। আমার খুব মাথা ধরেছে। ওর কথা শুনে আমি বেশ অবাক হলাম, কারণ ও আমাকে আবদারের সুরে নয়, হুকুমের সুরে কথা বলছে, যেন আমি ওর চাকরানি, তাই আমাকে হুকুম করছে। এদিকে মা রিনির কথা শুনে বেজায় রেগে যায়। মা গম্ভীর সুরে বলে, ছোট বউ, তোমার কফি তুমি গিয়ে বানিয়ে নিয়ে আসো, যখন তখন যাকে তাকে হুকুম করবে না। তুমি যেমন এই বাড়ির বউ, তেমনি ইভাও এই বাড়ির বউ। মায়ের কথা শুনে রিনি বেশ রেগে যায়। সে কারো তোয়াক্কা না করে চেঁচিয়ে বলে, কেন, 1 কাপ কফি বানিয়ে দিলে কি এমন ক্ষতি হয়ে যাবে? 1 কাপ কফি বানাতে নিশ্চয়ই হাত খসে পড়ে যাবে না? যাকে যে কাজে মানায় তাকে সে কাজ করতে দিন না মা। কেন সবসময় যে কোনো কথায় আপনি প্রতিবাদ করেন? আরেকটা কথা, যারা তার সাথে আমার তুলনা করবেন না। আমাকে দেখুন আর ওনাকে দেখুন, আসমান জমিন পার্থক্য। একটা গরিব ঘরের মেয়ে কিভাবে আমার সমান হতে পারে বলুন তো? পোশাক আশাকেও তো কাজের মেয়েদের মতোই লাগে। রিনি আরো কিছু বলতে যাবে, তার আগেই মা চেঁচিয়ে বলে, মুখ সামলে কথা বলো রিনি। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। কেউ ঘরের কাজ করলে সে কাজের লোক হয়ে যায় না, নর্মাল পোশাক পরলেও সে গরিব ঘরের মেয়ে হয়ে যায় না। রিনি বলে, মা, এখানে আমি মিথ্যে কিছু বলিনি, যা সত্য তাই বলেছি। উনি তো করেছেন বিবাহিত পুরুষকে বিয়ে, তার উপর 2 বাচ্চার বাবা। আচ্ছা, আপনি বলুন তো, কোনো ধনী পরিবারের মেয়েকে এমন ছেলের সাথে বিয়ে দেবে? বা কোনো ভালো পরিবারের মেয়ে এমন ছেলের কাছে বিয়ে বসবে? আর যাই হয়ে যাক, আমি তো এমন ছেলেকে কখনোই বিয়ে করব না। আর এমনিতেও আপনারা আমাকে না বললেও আমি সব বুঝতে পারি। বড় ভাইয়া যে এখনো ইভা আপুকে স্ত্রী হিসাবে মেনে নেয়নি, সেটা আসলে ওনাকে তো বিয়ে করেছে শুধু বাচ্চাদের দেখভাল করার জন্য আর ঘরের সমস্ত কাজ করার জন্য। তাহলে শুধু শুধু আপনি কেন এমন করছেন? রিফাত রিনির কথা শুনেও কিছু বলছে না, চুপচাপ নাস্তা করে যাচ্ছে। এদিকে ফাহিম চোখ ছোট ছোট করে রিনির দিকে তাকিয়ে আছে। রিনির ব্যবহারে উনি খুব কষ্ট পেয়েছে। ভেবেছিল ছোট ভাই তার বউকে কিছু বলবে, কিন্তু না, রিফাত কিছু বলল না। এতক্ষণ আমি চুপচাপ বসে হজম করেছিলাম ওর কথাগুলো। যদিও সে শুধু আমাকে অপমান করত, তাহলে আমি সব শুনে হজম করে যেতাম। কিন্তু প্রশ্ন যখন আমার মেয়ে আর স্বামীর উপরে আসলো, তাহলে আমি কি করে চুপ থাকি? আমারই সামনে আমার স্বামীকে কেউ ছোট করে কথা বলবে, সেটা আমি সহ করতে পারবো না। তাই আমি নীরবতা ভেঙে বললাম, শোনো রেনি, তোমার সব কথা শুনে চুপ করে থাকতে পারলেও তোমার শেষের কথাগুলো শুনে চুপ থাকতে পারলাম না। তুমি আমাকে যতই অপমান করো, সেটা আমি গায়েও মাখতাম না, কিন্তু তুমি আমার স্বামীকে অপমান করছো, এটা আমি কি করে সহ করি বলো তো? তুমি কাকে অপমান করছো, তোমার কোনো ধারণা আছে? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, বিবাহিত পুরুষকে বিয়ে করলে জাত যায় নাকি? কোথায় লেখা আছে বলো তো যে বিবাহিত পুরুষকে বিয়ে করা যাবে না? সবচেয়ে বড় কথা হলো, উনি আমার স্বামী, উনি যেমনই হোক তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তোমার কেন এত মাথা ব্যথা, আমি এটাই বুঝতে পারছি না। আর কি বললে তুমি? আমার স্বামী আমাকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি। সত্যি বলতে তোমার ধারণাটা সম্পূর্ণ ভুল। একটা কথা ভেবে দেখো তো, উনি যদি আমাকে স্ত্রী হিসেবে নাই মানতেন, তাহলে হয়তো বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসতেন না। উনি যদি আমাকে স্ত্রী হিসেবে নাই মানতেন, তাহলে হয়তো ওনার বাচ্চাদের দায়িত্ব আমাকে দিতেন না। উনি যদি আমাকে স্ত্রী হিসেবে নাই মানতেন, তাহলে হয়তো এই বাড়িতে একই ছাদের নিচে একই রুমে বসবাস করতে পারতাম না। আরও একটা কথা, বাড়ির কাজ করলেই কেউ কাজের মেয়ে হয়ে যায় না। আমি এই বাড়ির বউ, এরা সবাই আমার পরিবার, তাই সবার সব কাজ করে দেওয়া এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। তোমাকে ছোট বোন মনে করে বারবার ক্ষমা করে দিচ্ছি। তুমি এই বাড়িতে আসার পর থেকে বারবার আমাকে অপমান করছো, আমার স্বামীকে অপমান করছো। তাই বলে এটা ভেবো না আমি চুপচাপ সব সহ করব। নেক্সট টাইম আমার স্বামীর নামে কিছু বলার আগে ভেবে চিনতে বলো, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে আমি উঠে চলে গেলাম রান্নাঘরে ওর জন্য কফি বানাতে। আমার কথাগুলো শুনে রিনি চুপচাপ বসে ভাবতে লাগলো, আমি মনে হয় আজকে একটু বেশিই বলে ফেলেছি। ওনার সাথে কি আমি সত্যি অন্যায় করছি? হয়তো এমনটা করা আমার একদম উচিত হয়নি। এদিকে ফাহিম রিনির এমন ব্যবহারে খুব কষ্ট পেল। রিনি আমাকে অপমান করেছে, কিন্তু গায়ে লেগেছে ফাহিমের। ফাহিম মনে মনে বলে, অনেক হয়েছে, এবার থেকে আর না। এখন দেখা যাচ্ছে যা করার আমাকেই করতে হবে।
কিছুক্ষণ পর আমি কফি বানিয়ে নিয়ে এসে ওর সামনে রেখে বললাম, এই নাও তোমার কফি। কফিটা খেয়ে আমাকে একটু উদ্ধার করো। রিনির জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি দেখে সবাই অবাক হলো। এত অপমানিত হবার পরেও যে আমি ওকে কফি বানিয়ে দিয়েছি, এটা যেন সবাইকে অবাক করলো। রিনি মাথা তুলে আমার দিকে এক নজর তাকিয়ে বলে, খাবো না আমি। আমি বললাম, কেন খাবে না কেন? একটু আগেই তো কফির জন্য আমাকে যা ইচ্ছে নয় তাই বলে অপমান করলে, আর এখন আমি কফি বানিয়ে নিয়ে এসেছি আর তুমি বলছো খাবে না? রিনি বলে, বললাম তো আমার খেতে ইচ্ছে করছে না। আমি বললাম, এখন খেতে ইচ্ছে না বললে তো আর চলবে না, তোমাকে যে কফিটা খেতেই হবে। রিনি বলে, কি আশ্চর্য, খেতে মন চাইছে না, তাহলে খাবো কি করে বলো? আমি বললাম, কি করে খাবে সেটা আমি কি জানি, তবে তোমাকে কফিটা খেতে হবে এটা আমি জানি। রিনি বলে, আজব তো, জবরদস্তি নাকি? না খেলে কি করবে শুনি? আমি বললাম, বেশি কিছু না, এই কফিটা তোমার মাথায় ঢেলে দেব। এখন বলো, চুপচাপ কফিটা খেয়ে নেবে নাকি এই কফিটা তোমার মাথায় ঢালবো? রিনি আবার আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর চুপচাপ কফিটা হাতে নিয়ে খেতে লাগলো। আমি বললাম, গুড গার্ল। এই বলে নাস্তার প্লেটগুলো উঠিয়ে রান্নাঘরে চলে গেলাম। ফাহিম উঠে নিজের রুমে চলে গেল। মা বসা থেকে উঠে দাঁড়িয়ে রিনিকে উদ্দেশ্য করে বলে, ছোট বউ, কাজটা তুমি মোটেও ভালো করলে না। মেয়েটাকে সবার সামনে এমনভাবে অপমান না করলেও পারতে। এই বলে মা চলে গেল রুমে। রিফাত আর রিনি চলে গেল নিজের রুমে। আমি রান্নাঘরের কাজ শেষ করে নিজের রুমে চলে গেলাম। গিয়ে দেখি ফাহিম খাটে হেলান দিয়ে বসে আছে। বাচ্চা দুটো ওর পাশে শুয়ে শুয়ে খেলছে। অনেকক্ষণ সময় হয়ে গেল ওরা খেয়েছে, তাই আমি বাচ্চা দুটোর মুখে ফিটার ধরে বসে আছি। সত্যি বলতে আমার মন মানসিকতা খুবই খারাপ তখন। এত অপমান কিভাবে সহ করব আমি যে আর পারছি না। আমিও যে একটা মানুষ। আমাকে চুপচাপ দেখে ফাহিম বলে, আমাকে একটা কথা বলো তো, আমাকে বিয়ে করেছো বলেই কি তুমি সাজগোজ ছেড়ে এরকম নর্মাল থাকো? হঠাৎ ওনার এমন প্রশ্নে আমি ধন্দে পড়ে গেলাম। আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, কেন হঠাৎ এ প্রশ্ন করছেন কেন? আমি কি একবারও বলেছি যে আপনাকে বিয়ে করেছি বলে আমি সাজগোজ করি না? ফাহিম বলে, না মানে এমনি জিজ্ঞেস করলাম। তুমি তো পারো নিজেকে পরিপাটি করে রাখতে, কারো জন্য না হলেও অন্তত নিজের জন্য। আমি একটু রেগে গিয়ে বললাম, আপনি তো খুবই আজব মানুষ। দেখুন, আমি এখানে দামি দামি শাড়ি গহনা পরে সেজেগুজে বসে থাকার জন্য এসেছি নাকি? আমার দায়িত্ব যেটা আমি তো সেটাই করছি। ফাহিম বলে, আরে তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি কি তোমাকে সে কথা বলেছি নাকি? আমি বললাম, তাহলে কি বলতে চান আপনি? এখন কি আমাকে সং সেজে বসে থাকতে বলছেন? দেখুন, আমি কারো ধার ধারি না, যে আমাকে যাই বলুক না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। ফাহিম বলে, আরে এভাবে কথা বলছো কেন? তোমার রাগ করার কারণ কি আমাকে বলো। আমি বললাম, কেন আমার কি কোনো কারণে রাগ হতে পারে না বলুন? ফাহিম বলে, দেখো আমাকে খুলে বলো কি হয়েছে। আমি বললাম, কিছু হয়নি, আমি একটু একা থাকতে চাই। ফাহিম বলে, রিনির কথায় আমি প্রতিবাদ করিনি, তাই রাগ করেছো? আমি বললাম, না। ফাহিম বলে, তাহলে রিনির কথায় তোমার খারাপ লেগেছে তাই রাগ করে আছো। আমি বললাম, না। ফাহিম বলে, একদম মিথ্যে বলবে না, আমি জানি রিনির কথায় তোমার খুব খারাপ লেগেছে। আমি বললাম, আমি কি আপনাকে একবারও সে কথা বলেছি? কথাটা আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম। ফাহিম আমার চোখে চোখ রেখে বলে, সব কিছু মুখে বলে দিতে হয় না, না বলা কথাগুলো বুঝে নিতে হয়। আমি চোখ সরিয়ে মাথা নিচু করে নিলাম। কথা বলতে ইচ্ছে করছে না আমার করুণ অসহায় মুখটা দেখে ওর খুব মায়া হলো। বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ সে আমাকে জড়িয়ে ধরে। আমাকে তার বুকের মধ্যে দু হাতে শক্ত করে ধরে মাথায় কপালে চুমো দেয়। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এতক্ষণ যা ও নিজেকে শক্ত করে সবার সামনে পেশ করেছি, কিন্তু এখন আর পারলাম না। ফাহিমের বুকে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। ফাহিম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। সে আমার কপালে মাথায় কিস করতে লাগলো, আমার পিঠে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ফাহিম আমার মাথায় গম্ভীর একটা চুম্বন করে বলে, সরি লক্ষ্মীটি, পারলে আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তোমাকে অনেক অপমান সহ করতে হয়েছে, এখন থেকে আর না। এবার কেউ কিছু বলার আগে আমার মুখোমুখি হতে হবে, কথা দিচ্ছি। এবার কান্না বন্ধ করো, তোমার কান্নাময় মুখ দেখতে আমার ভালো লাগে না। এভাবে ফাহিম আমাকে বুকে রেখে আরো অনেক কথা বলতে লাগলো। হঠাৎ আমার কিছু একটা মনে আসতেই আমি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে ওনাকে এক ধাক্কা দিলাম। আমার ধাক্কা খেয়ে কিছুটা ছিটকে পড়ে ফাহিম। হঠাৎ আমার এমন আচরণে উনি অবাক